আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আর্থিক বিবরণী সাজেশনমূলক ক্লাস অর্থাৎ টপ 10 সিকিউ অর্থাৎ ফার্স্ট পেপারে 20 মার্কসের জন্য মাত্র 10টা সৃজনশীল আমি করিয়ে দেব ইনশাল্লাহ। যদি তোমরা এই 10টি সৃজনশীল আমার সাথে ধারাবাহিকভাবে করতে পারো এবং নিজে বাসায় 2-3 বার না দেখে করতে পারো, ইনশাআল্লাহ তুমি ফার্স্ট পেপারের আর্থিক বিবরণীর ক বিভাগে 20-এ 20 মার্কস পাবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। তাহলে সেই ধারাবাহিক ক্লাসের আজকে দ্বিতীয় ক্লাস। সো আমরা দ্বিতীয় ক্লাস শুরু করছি। যারা প্রথম ক্লাসটি দেখোনি তারা ধারাবাহিকভাবে সবগুলো ক্লাস দেখবে। সৃজনশীল 10টা এবং 10টাই আমি করিয়ে দিব। ওকে, আজকে আমরা করব হচ্ছে রাজশাহী বোর্ড। সো রাজশাহী বোর্ড 2025-এর 2 নম্বর প্রশ্নটা আমরা সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সো আমাদের আর্থিক বিবরণী করার আমার যে পদ্ধতি, সে পদ্ধতিটা হচ্ছে 3টা প্রসেস। প্রথমত রেয়ামিলটা পড়তে হবে। রেয়ামিলের প্রত্যেকটা আইটেম কোনটা কোন হিসাব কোথায় যাবে সেগুলা সুন্দরভাবে প্রথমত পড়তে হবে, লিখতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে সমন্বয় পড়তে হবে। তৃতীয় কথা হচ্ছে দাগ দিতে হবে। ক্লিয়ার? সো আসো আমরা প্রথম ধাপটা অনুসরণ করি। প্রথম ধাপটা হচ্ছে রেওয়ামিলটা সুন্দরভাবে পড়ব এবং কোনটা কোন হিসাব সেটা আমরা লিখব। আমার সাথে সাথে তোমরাও তোমার প্রশ্নে লিখে ফেলবা, তোমার যে কাছে বইটি আছে সেখানে লিখে ফেলবা। মজুদ পণ্য একটি কেমন হিসাব? মজুদ পণ্য হচ্ছে একটি চলতি সম্পত্তি হিসাব। ক্রয় এবং বিক্রয়, ক্রয় একটি কি হিসাব? ক্রয় হচ্ছে একটি ব্যয় হিসাব। বিক্রয় হলো একটি কেমন হিসাব? বিক্রয় হচ্ছে একটি আয় হিসাব। আন্তঃপরিবহন, যার আর এক নাম হচ্ছে ক্রয় পরিবহন। সো ক্রয় পরিবহন বা আন্তঃপরিবহন এটি হচ্ছে একটি ব্যয় হিসাব। এটি হলো কি হিসাব? ব্যয় হিসাব। আচ্ছা, মূলধন হচ্ছে একটি মালিকানা সত্ত্বের অংশ। উত্তোলন, এটি হচ্ছে একটি প্রতি মালিকানা সত্ত্ব, অর্থাৎ মূলধনকে হ্রাস করে কে? উত্তোলন। মূলধনকে হ্রাস করে কে? উত্তোলন। এটা হচ্ছে প্রতি মালিকানা সত্ত্ব, অর্থাৎ প্রতি মানে হচ্ছে মালিকানা সত্ত্বকে যে হ্রাস করে। সো উত্তোলনের কাজ মূলধনকে হ্রাস করা। মনিহারি খরচ, লেখাই আছে খরচ, তাহলে এটি কি হিসাব? ব্যয় হিসাব। আচ্ছা, হাতে নগদ এটি একটি কি হিসাব? চলতি সম্পদ হিসাব। প্রাপ্য হিসাব একটি কি হিসাব? চলতি সম্পদ হিসাব। আসবাবপত্র সাজসজ্জা, এটি হচ্ছে একটি স্থায়ী সম্পদ হিসাব। 10% বিনিয়োগ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ। সম্পত্তি অংশে যাবে। বেতন, এটি একটি ব্যয় বা খরচ হিসাব। সো বেতন হচ্ছে একটি ব্যয় হিসাব। অনাদায়ী পাওনা একটি ব্যয় হিসাব। অনাদায়ী পাওনা সঞ্চিতি, এটা হচ্ছে প্রতি, যদি পরীক্ষায় আসে অনাদায়ী পাওনা সঞ্চিতি কেমন হিসাব, এটা হচ্ছে একটি প্রতি সম্পত্তি হিসাব। দালান কোঠা একটি কি হিসাব? স্থায়ী সম্পদ হিসাব। 10% ব্যাংক ঋণ, এটি হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। কোনো পার্সেন্টেজ থাকলে সেই দায়টা হয়, লোনটা হয় দীর্ঘমেয়াদী দায়। ব্যাংকে জমা একটি কেমন হিসাব? চলতি সম্পদ হিসাব। উপভাড়া হচ্ছে একটি আয় হিসাব। সো আমরা এখানে আয় এবং ব্যয়ের একটু ক্লাসিফিকেশন শিখব। সো আয় ব্যয়ের ক্লাসিফিকেশনগুলা আমি তোমাদেরকে, যেখানে আমাদের আয় ব্যয়ের ক্লাসিফিকেশনগুলা দেখো, পরিচালন ব্যয় কারা কারা? বিক্রয় পরিবহন, বেতন, মজুরি, ভাড়া, বিজ্ঞাপন, বীমা ইসলামী, এগুলো হচ্ছে কি? পরিচালন ব্যয়। সো এই শীটটা আমি তোমাদেরকে পিডিএফটা দিয়ে দেব। এটা কোনটা কোন হিসাব এটা তোমরা একটু অঙ্ক করতে করতেই শিখে যাবে। ওকে, আগের ক্লাসেও বলেছি, আমরা প্রত্যেক ক্লাসে বলতে গেলে আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা একটু ব্যয়গুলা, যেমন এখানে আমরা ব্যয়গুলা লিখেছি। ক্রয় হচ্ছে একটি ব্যয় হিসাব। আচ্ছা, তাহলে ক্রয় হচ্ছে একটি কেমন ব্যয় হিসাব? এটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের অর্থাৎ প্রত্যক্ষ খরচ। বিক্রয় হচ্ছে একটি পরিচালন আয়।
আন্তঃপরিবহন, ক্রয় পরিবহন, এটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ে যাবে, অর্থাৎ প্রত্যক্ষ খরচ। আচ্ছা, এরপরে হচ্ছে মনিহারি ব্যয়, এটা হচ্ছে কেমন ব্যয়? এটা হচ্ছে পরিচালন ব্যয়। মনিহারি এটা হচ্ছে একটা পরিচালন ব্যয়। এরপরে বেতন, বেতনটা হচ্ছে একটা কি বলো? পরিচালন ব্যয়। এরপর অনাদায়ী পাওনা, এটাও কি বলতো? পরিচালন ব্যয়। আচ্ছা, এইবার দেখো এই রেওয়া মিলের মধ্যে আমি বলেছিলাম রেওয়া মিলের কাজ হয় একবার, সমন্বয়ের কাজ হয় দুইবার। রেওয়া মিলের যে বিষয়গুলো থাকে সেটা হচ্ছে পুরাতন, আর সমন্বয় যেগুলো থাকে সেগুলো হচ্ছে নতুন। সো আমরা আর একটা কথা গত ক্লাসে বলেছিলাম, বা একটা কথা মনে রাখবা, রেওয়া মিলের মধ্যে কিছু গুপ্ত সমন্বয় থাকে। রেওয়া মিলের মধ্যে কি থাকে? গুপ্ত সমন্বয় থাকে। সো রেওয়া মিলের মধ্যে গুপ্ত সমন্বয় কারা? যেমন পার্সেন্টেজ আলা বিনিয়োগ, পার্সেন্টেজ সহ তোমার হচ্ছে ঋণ। তো দেখো এই যে 10%, সো এইটা যেটা গুপ্ত সমন্বয় সেটা আমরা দাগ দিব। 10% বিনিয়োগ, এটা গুপ্ত সমন্বয়। 10% ব্যাংক ঋণ, এটাও কি বলতো? গুপ্ত সমন্বয়। তো দেখো বিনিয়োগটা হচ্ছে একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ, এটা হচ্ছে একটা সম্পত্তি। আর বিনিয়োগের যে সুদটা, সম্পত্তির সুদটা, ধরো আমার কাছে 50,000 টাকা আছে, আমি ব্যাংকে রাখলাম, বাৎসরিক সুদ দেবে হচ্ছে 10,000 টাকা। সো বা বাৎসরিক 10% মানে 5,000 টাকা। 50,000 টাকা কোথায় রাখলাম? ব্যাংকে রাখলাম। সেই 50,000 টাকা থেকে বছরে 5,000 টাকা আমি সুদ বাবদ পাবো। সো এই 5,000 টাকা হচ্ছে আমার জন্য আয়। সো বিনিয়োগ হচ্ছে একটি সম্পদ, আর বিনিয়োগের সুদটা একটি কি হিসাব বলতো? আয়। তার মানে এর সাথে কি জড়িত আছে? আয় জড়িত আছে। এখন সেই আয়টা আমি এখনো পাই নাই, অর্থাৎ ব্যাংকের কাছে এখনো পাবো, অর্থাৎ আয়টা বকেয়া আছে। সো আয় বকেয়া থাকলে সেটা হয় সম্পত্তির। এটা কি বলতো? চলতি সম্পদ। সো এইটার সাথে তিনটা বিষয় জড়িত। 10% বিনিয়োগ, এই 50,000 টাকা হচ্ছে একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ সম্পত্তি। এই 10% বিনিয়োগ, 50,000 টাকার 10%, এই 5,000 টাকা, এই 5,000 টাকা হচ্ছে কি বলতো? বিনিয়োগের সুদ। এই 5,000 টাকা হচ্ছে আয়। এই আয়টা কেমন আয়? অপরিচালন আয়। এই আয়টা কেমন আয়? অপরিচালন আয়। এবং এই আয়টা বকেয়া আছে, অনাদায়ী আছে, এখন আমি ব্যাংক থেকে এখন আদায় করি নাই, বা যার কাছে পাবো তার কাছে আদায় করি নাই। তো না আদায় করলে এই 5,000 টাকা আবার কি হবে? অনাদায়ী বিনিয়োগের সুদ, চলতি সম্পত্তি। তাহলে এটার সাথে তিনটা কাজ জড়িত। ওকে, অনুরূপভাবে 10% ব্যাংক ঋণ, আমি ব্যাংকের কাছ থেকে 18,000 টাকা আমি লোন করেছি। ব্যাংকের কাছ থেকে কত টাকা লোন করেছি? 18,000 টাকা আমি কি করেছি বলতো? লোন করেছি। আচ্ছা, এই 18,000 টাকা লোন করার ফলে ব্যাংক তো আমাকে এমনি টাকা দেবে না, বিনিময়ে ব্যাংকে আমাকে কি দিতে হবে? ইন্টারেস্ট দিতে হবে, অর্থাৎ সুদ দিতে হবে। তাহলে 18,000 টাকার 10%, 18,000 টাকার 10%, 10% করার নিয়ম কি? ডান দিক থেকে এক ঘর আগে দশমিক দেব। কোনো কিছু 10% করার নিয়ম হচ্ছে ডান দিক থেকে এক ঘর আগে দশমিক দেব, তাহলে এটা বাদ। তাহলে আমার হচ্ছে কত টাকা? 1800 টাকা। সো এই 1800 টাকা হচ্ছে আমি ব্যাংক থেকে ঋণ করেছিলাম, প্রতি বছরে বছরে আমাকে 1800 টাকা ব্যাংকে সুদ বাবদ পরিশোধ করতে হবে। সো এই 1800 টাকা হচ্ছে ঋণের সুদ। কি বলতো? ঋণের সুদ। আর ঋণের সুদ হচ্ছে কি বলতো? একটি ব্যয় হিসাব। আমি লোন করেছি, বিনিময়ে আমাকে বছরে বছরে সুদ দিতে হবে 1800 টাকা। এটা হচ্ছে আমার জন্য ব্যয় হিসাব। কেমন ব্যয়? এটি হচ্ছে একটি অপরিচালন ব্যয়। এখন এই 1800 টাকা এখন আমি তাকে পেইড করি নাই, ব্যাংকে দেওয়ার কথা, এখন আমি তাকে পরিশোধ করি নাই। যেহেতু পরিশোধ করি নাই, তার মানে ব্যয় বকেয়া থাকলে, অর্থাৎ ব্যয় বকেয়া থাকলে সেটা কি হয়? ব্যয় বকেয়া থাকলে হয় দায়। সো এটা আরেকবার কোথায় যাবে? চলতি দায়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে বিনিয়োগের সুদ 3টা কাজ, ঋণের সুদ 3টা কাজ। তাহলে এইগুলাকে আমরা বলবো গুপ্ত সমন্বয়। রেওয়া মিলের কি সমন্বয় বলতো? গুপ্ত সমন্বয়। এই যে সুন্দরভাবে ভাই, তুমি যদি এইভাবে 2 থেকে 3টা অঙ্ক আমার সাথে সাথে করো, 3 থেকে 3টা অঙ্ক করার পরে সব জিনিসই একই ভাই, একই জিনিস বারবার আসে। আমার মনে হয় 3টা অঙ্ক করার পরে এরপরে তোমার কাছে ইজি মনে হবে। আমার সাথে যদি 10টা অঙ্ক তুমি সম্পন্ন করো, ট্রাস্ট মি ভাই, মনে হবে এই অধ্যায় সব থেকে সোজা। একই প্রশ্ন, একই প্যাটার্নের বারবার দেখবা যে অঙ্ক আসতেছে। ওকে, সো আসো আমরা দেখি এটার মধ্যে করণীয় কি বলেছে। এখন আমরা সমন্বয়গুলা পড়বো। আচ্ছা, সমন্বয় হচ্ছে কি থাকে বলো? নতুন জিনিস থাকে। সমন্বয়ের কাজগুলা কয়বার করতে হয়? 2বার করতে হয়।
সমাপনী মজুত মাল 25,000 টাকা। সমাপনী মজুত পণ্য এটি হচ্ছে একটি চলতি সম্পত্তি। সো এটা কোথায় কোথায় যাবে? একবার হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ে যাবে, আর একবার কোথায় যাবে? আর একবার চলতি সম্পত্তিতে যাবে। ওকে, মজুরি বকেয়া 6,000 টাকা। আচ্ছা, মজুরি বকেয়া কত টাকা? মজুরি বকেয়া হচ্ছে 6,000 টাকা। তো দেখো, মজুরি বকেয়া 6,000 টাকা। তো এটার আমার কাজ কি? মজুরি বকেয়া আমার কাজ হচ্ছে এটাকে জাবেদা করি খুব ইজিলি। দেখো কত সুন্দরভাবে বকেয়া থাকলে যোগ করতে, এটা আমরা সবাই জানি। তারপরও আমরা একটু জাবেদা করলে দেখো কতটা ইজি হয়। মজুরি বকেয়া আছে, এটা সমন্বয় জাবেদা করলে হয় মজুরি হিসাব ডেবিট, বকেয়া মজুরি হিসাব ক্রেডিট, বকেয়া মজুরি হিসাব ক্রেডিট। আমরা জানি বকেয়া থাকলে কি করতে হয়? যোগ করতে হয়। মুখস্থ বিদ্যা বাদ দিলে তুমি দেখো একদম টেকনিক দিয়ে তুমি সত্যিকার যে জাবেদা, সমন্বয় জাবেদা, সেটা সাথে সাথে কার সাথে যোগ হবে কার সাথে বিয়োগ হবে মুখস্থ করার দরকার হবে না, তুমি এমনিই পারবা। দেখো মজুরি ডেবিট, বলো মজুরি কি হিসাব? মজুরি হচ্ছে একটি ব্যয় হিসাব। বলো মজুরি একটি কি হিসাব? ব্যয় হিসাব। এবার দেখো বকেয়া মজুরি, আর একটি কি বলতো? বকেয়া মজুরি, বকেয়া মজুরি। সো বকেয়া মজুরি কি হিসাব? বকেয়া মজুরি হচ্ছে একটি, বকেয়া মজুরি হচ্ছে একটি কি হিসাব বলো তো? দায় হিসাব। বকেয়া মজুরি হচ্ছে একটি দায় হিসাব। তো মজুরি হচ্ছে কি হিসাব? ব্যয় হিসাব। ব্যয় ডেবিট দ্বারা কি হয়? বৃদ্ধি পায়। বলো মজুরি একটি কি হিসাব? ব্যয় হিসাব। ডেবিট দ্বারা কি হয়? বৃদ্ধি পায়। তো বৃদ্ধি মানে কি করতে হবে? মজুরির সাথে যোগ করতে হবে। তাহলে একবার কি করতে হবে? মজুরির সাথে যোগ করতে হবে। বকেয়া মজুরি, বকেয়া মজুরি একটি কি হিসাব? দায় হিসাব। দায় ক্রেডিট দ্বারা কি হয়? বৃদ্ধি পায়। তাহলে দায়কে বৃদ্ধি করতে হবে। সুতরাং এই বকেয়া মজুরি হচ্ছে একটি দায় হিসাব, তার মানে চলতি দায়ে এটি লিখতে হবে, অর্থাৎ চলতি দায় বৃদ্ধি করতে হবে। সো এর কাজ কি হলো? বকেয়া মজুরি কি করতে হয় ভাই? মজুরির সাথে যোগ করতে হয়। বলে একবার কি করতে হয়? মজুরির সাথে যোগ করতে হবে। কেন যোগ করতে হয়? মজুরি হচ্ছে একটি ব্যয় হিসাব, এখানে ডেবিটে আছে, অর্থাৎ মজুরি একটি ব্যয় হিসাব, জাবেদা করলেও এখানে ডেবিট হচ্ছে, তার মানে কি ডেবিটে ডেবিটে কি হয়? বৃদ্ধি পায়। সো মজুরি ডেবিট দ্বারা বৃদ্ধি পাবে, দ্যাটস ওয়াই মজুরির সাথে যোগ করতে হবে। বকেয়া মজুরি ক্রেডিট, বকেয়া মজুরি হচ্ছে একটি দায় হিসাব, এবং চলতি দায়ে সেটা কি করতে হবে? বৃদ্ধি করতে হবে, অর্থাৎ চলতি দায়ে লিখতে হবে। আর যদি রেয়া মিলে বকেয়া মজুরি থাকতো তাহলে তার সাথে যোগ করে দিতাম, না থাকলে চলতি দায়ে লিখতে হবে। ক্লিয়ার? প্রাপ্য হিসাবের 5% অনাদায়ী দেনা সঞ্চিতি। প্রাপ্য হিসাবের 5% অনাদায়ী দেনা কি করতে হবে? সঞ্চয় করতে হবে। সো প্রাপ্য হিসাব কত টাকা আছে? সো প্রাপ্য হিসাব আছে তোমার হচ্ছে, প্রাপ্য হিসাব হচ্ছে কত টাকা? 80,000 টাকা। আচ্ছা আমরা একটু কি করব? দাগ দেব। যেমন 2 নাম্বার সমন্বয়ে কার কার সাথে দাগ হবে? মজুরি আর হচ্ছে, দেখো 2 নাম্বারটা জড়িত কি কি ছিল? মজুরি এবং বকেয়া মজুরি। আমরা একটু দাগ দিয়ে নিই, সমন্বয় পরে পরে সেগুলো রেয়ামিলের সাথে আমরা কি করব? দাগ দিব। ওকে, এটা ছিল রেয়ামিল, এগুলো ছিল গুপ্ত সমন্বয়। এবার আসি মজুরি কোথায় আছে, দেখি মজুরি আছে কিনা। মজুরি কি আছে? মজুত পণ্য মূলধন মনের, আচ্ছা আচ্ছা, বকেয়া মজুরি আমাদের এখানে কোথাও মজুরি নাই, তো সো দাগ দেওয়ার কিছু নেই, আমরা দাগ দিতে পাচ্ছি না। সো এখানে দাগ দেওয়ার সুযোগ নেই, আমরা দাগ দিব না। ওকে, এবার আসি প্রাপ্য হিসাবের 5% অনাদায়ী দেনা সঞ্চিতি। প্রাপ্য হিসাবের 5% অনাদায়ী দেনা সঞ্চিতি। অনাদায়ী পাওনা সঞ্চিতির বিষয়টি আগের ক্লাসেও আমরা বিস্তারিত করেছিলাম। সো অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা কত টাকা? 9,000 টাকা। আচ্ছা অনাদায়ী পাওনাটা আমি একটু নোট করি, এই পাশে নোট করি। অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা 9,000 টাকা। রেয়া মিলে যে অনাদায়ী পাওনা দেওয়া থাকে সেটা হচ্ছে পুরাতন। রেয়া মিলে যে অনাদায়ী পাওনা এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি দেওয়া থাকে সেটা হচ্ছে পুরাতন। সো অনাদায়ী পাওনা হচ্ছে 9,000 টাকা, লিখলাম 9,000 টাকা। আমাদের ফরম্যাটটা কি? যোগ নতুন অনাদায়ী পাওনা, যেহেতু নতুন অনাদায়ী পাওনা আমাদের নাই, সো আসে কি? আসে হচ্ছে সঞ্চিতি। সো আমাদের কি করতে হবে? নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি
যোগ, সবগুলোই যোগ হয়, শুধু পুরাতনটা বাদ যায়। নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি মাইনাস পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। তো দেখি অনাদায়ী পাওনা হচ্ছে 9,000 টাকা, অনাদায়ী পাওনা সঞ্চিতি 5%। কী করতে হবে? 5% অনাদায়ী দেনা সঞ্চিতি বা অনাদায়ী পাওনা সঞ্চিতি একই কথা। সো প্রাপ্য হিসাবের 5% রাখতে হবে। সো প্রাপ্য হিসাব কত ছিল? প্রাপ্য হিসাবের সাথে একটা দাগ হবে। প্রাপ্য হিসাব হচ্ছে এই যে প্রাপ্য হিসাব। ওকে, প্রাপ্য হিসাব কত টাকা? 80,000 টাকা। সো 80,000 টাকার কত পার্সেন্ট? 5%। 80,000 টাকার 5%। সো 5% কীভাবে করবা? 5 × 40 গুণ করবা, সংখ্যার সাথে সংখ্যা গুণ দেবা। 5 × 40 10%-এর নিচে হলে 2 ঘর আগে দশমিক, তাহলে 2 ঘর আগে দশমিক হলে এই দুইটা শূন্য বাদ, তাহলে এখানে 200। তাহলে 4,000 টাকা। 5%-এ কত হবে? 5% হচ্ছে তোমার 40 আর দুইটা শূন্য, 4,000 টাকা হচ্ছে তোমার নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। সো লিখি আমরা 4,000 টাকা নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। আর পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি কত? এই যে রেওয়া মিলে আছে 5,000 টাকা, সেটা আমরা লিখলাম। 9 × 5 14, 14 থেকে 9 × 5 হচ্ছে 13, সরি 13 থেকে হচ্ছে 5 বিয়োগ করব, তাহলে হবে 8,000 টাকা। সো 8,000 টাকা হচ্ছে খরচ। ওকে, তাহলে অনাদায়ী পাওনা সঞ্চিতি, এর সাথে আমাদের কি করতে হবে? কাজ করতে হবে এই সমন্বয়। ওকে, স্থায়ী সম্পত্তির উপরে 10% অবচয় ধার্য করতে হবে। সো স্থায়ী সম্পত্তির উপরে কত পার্সেন্ট? 10% অবচয় ধার্য করতে হবে। সো আসো, আমাদের স্থায়ী সম্পত্তি কি কি আছে? স্থায়ী সম্পত্তি আছে, দেখো আসবাবপত্র আছে। সো এর সাথে কি করতে হবে? অবচয় ধার্য করতে হবে। আর কোন স্থায়ী সম্পত্তি আছে? হ্যাঁ, এই যে দালান কোঠা আছে, স্থায়ী সম্পত্তি আছে। ওকে, আমাদের অঙ্ক শেষ। এবার হচ্ছে আমরা অঙ্ক সমাধান করার চেষ্টা করব। ক নম্বরে কি চেয়েছে দেখো তো? ক নম্বরে চেয়েছে হচ্ছে অপরিচালন আয়ের পরিমাণ নির্ণয় করো। সো অপরিচালন আয় হলো কারা? অপরিচালন আয় হচ্ছে যত ধরনের সুদ আয়, যেমন বিনিয়োগের সুদ আয়, তারপর হচ্ছে শিক্ষানবিশ ইসলামী, এরপর হচ্ছে উপভাড়া, ঠিক আছে, প্রাপ্ত কমিশন, প্রাপ্ত বাট্টা, এগুলো হচ্ছে অপরিচালন আয়। ঠিক আছে, সো অপরিচালন আয়ের মধ্যে সবসময় অঙ্কের মধ্যে যেগুলো থাকে, একটা হচ্ছে বিনিয়োগের সুদ, এটা অ্যাজ ইউজুয়াল থাকি। বিনিয়োগের সুদ একটি অপরিচালন আয়, ব্যাংক জমা সুদ একটি অপরিচালন আয়, শিক্ষানবিশ ইসলামী এটা অঙ্কে থাকে ম্যাক্সিমাম অঙ্কে, শিক্ষানবিশ ইসলামী একটি অপরিচালন আয়, উপভাড়া এটি একটি কি? অপরিচালন আয়। সো আমরা এখন দেখব ক নাম্বার সমাধান করার জন্য আমরা হচ্ছে ওকে, ক নাম্বার আমরা সমাধান করব। ক নম্বরে আমাদের কি নির্ণয় করতে হবে? ক নম্বরে আমাদের নির্ণয় করতে হবে অপরিচালন আয়। তাহলে অপরিচালন আয়গুলা কি কি হতে পারে? অপরিচালন আয়গুলো হতে পারে, অপরিচালন আয় হতে পারে হচ্ছে বিনিয়োগের সুদ, এই অঙ্কে বিনিয়োগের সুদ আছে আমরা দেখেছি। এবং আর কি কি হতে পারে? উপভাড়া, এই অঙ্কে উপভাড়া আছে, শিক্ষানবিশ ইসলামী আছে। তো এই অঙ্কেও শিক্ষানবিশ ইসলামী নাই, আছে কি? উপভাড়া। তার মানে এই দুইটা আইটেমই হবে। আমরা একটু তারপর দেখব। বিবরণ টাকা ক নাম্বার, ক এর সমাধান। সো আমাদের এখানে অপরিচালন আয়ের জন্য দেখো কোথায় বিনিয়োগের সুদ। হ্যাঁ, আমাদের বিনিয়োগের সুদ আছে। বিনিয়োগের সুদ কত টাকা ছিল? 5,000 টাকা। বিনিয়োগের সুদ আমরা নির্ণয় করেছিলাম 50,000 টাকার উপরে 10%, 5,000 টাকা হচ্ছে বিনিয়োগের সুদ। আর বিনিয়োগের সুদ হচ্ছে একটি অপরিচালন আয়। আর এরপর হচ্ছে এই যে দেখো, এই যে উপভাড়া একটা কি বলতো? অপরিচালন আয়। উপভাড়া একটা হচ্ছে অপরিচালন আয়। সো আর কোনো আয় এই অঙ্কের মধ্যে নাই, শিক্ষানবিশ ইসলামী নাই, ব্যাংক জমা সুদ নাই। তো সো দুইটা জিনিস আছে। উপভাড়া কত টাকা? 10,000 টাকা।
তো 10,000 আর হচ্ছে 5,000। তো আমরা লিখব হচ্ছে বিনিয়োগের সুদ, বিনিয়োগের সুদ, বিনিয়োগের সুদ। সো বিনিয়োগ ছিল কত টাকা? বিনিয়োগ ছিল হচ্ছে 50,000, তার কত পার্সেন্ট? 10%, তার বাৎসরিক 10%। সো বিনিয়োগ থেকে আমার লাভ হবে বা সুদ পাবো বাৎসরিক কত টাকা? 5,000 টাকা। এরপরে কি ছিল? উপভাড়া। উপভাড়া, উপভাড়া কত টাকা ছিল? 10,000 টাকা, 10,000। সো টোটাল আমার অপরিচালন আয় হচ্ছে কত টাকা? 15,000 টাকা। সো এই প্রশ্নের উত্তর হচ্ছে অপরিচালন আয়, টোটাল অপরিচালন আয় হচ্ছে কত টাকা? 15,000 টাকা। সো টোটাল অপরিচালন আয়, টোটাল অপরিচালন আয় হলো 15,000 টাকা। ওকে, সো এই হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্নের উত্তর। ক নাম্বার প্রশ্নের উত্তর 15,000 টাকা। সো খতে কি বলেছে দেখো, খতে বলেছে মোট লাভ এত টাকা ধরে, অর্থাৎ মোট লাভ দিয়েছে, মোট লাভ এত টাকা ধরে বিশদ আয় বিবরণী প্রস্তুত করো। তার মানে সম্পূর্ণ বিশদ আয় বিবরণী সাধারণত প্রস্তুত করতে বলে না, মোট লাভ দেওয়া আছে, এখন তোমাকে বিশদ আয় বিবরণী শেষ পর্যন্ত যেতে হবে। শেষ পর্যন্ত মানে কি? নিট লাভ পর্যন্ত যেতে হবে। ওকে, তো আমাদের এখন একটা বিশদ আয় বিবরণী ছক করব আমরা। ওকে, ওকে, আমরা এখন লিখব হচ্ছে বিবরণ টাকা, টাকা। সো এখানে প্রতিষ্ঠানের নাম, বিশদ আয় বিবরণী এবং তারিখ সুন্দর মতো লিখতে হবে। কী কী লিখতে হবে? প্রতিষ্ঠানের নাম, বিশদ আয় বিবরণী, বিশদ আয় বিবরণী ব্র্যাকেটে আংশিক লিখবা এবং তারিখটা লিখে ফেলবা। সো প্রথমে আমাদের মোট লাভ পর্যন্ত দেয়া আছে, তো আমাদের এখানে লিখব মোট লাভ। সো আমরা চাইলে এখানে লিখতে পারি প্রশ্নে প্রদত্ত। কেন? কারণ প্রশ্নে অলরেডি দেওয়া আছে, এটা আমি বের করিনি। প্রশ্নে প্রদত্ত। সো প্রশ্নে প্রদত্ত মোট লাভ কত আছে? 1,93,000 টাকা। 1,93,000 টাকা। আচ্ছা, এইবার আমরা এখান থেকে কি বাদ দিব? বাদ, মোট লাভ থেকে কি বাদ দিতে হয়? মোট লাভ থেকে পরিচালন ব্যয় বাদ দিতে হবে। মোট লাভ থেকে আমার কি বাদ দিতে হবে? পরিচালন ব্যয় বাদ দিতে হবে, তাহলে আমাদের পরিচালন আয় পাওয়া যাবে। সো আমরা আসি, আমাদের প্রথমে আমরা লিখে রাখছিলাম কোনটা পরিচালন ব্যয়। দেখো পরিচালন ব্যয়গুলা কোনটা কোনটা ছিল আমি লিখে রাখছিলাম শুরুতে, আমরা আলোচনা করে করে। দেখো এই যে পরিচালন ব্যয়, এই হচ্ছে একটা পরিচালন ব্যয়, এই হচ্ছে একটা। আচ্ছা, আমরা একটু অন্য কালার ইউজ করি। আচ্ছা, তাহলে পরিচালন খরচগুলা কি কি যাবে? এই হচ্ছে একটা পরিচালন খরচ, তারপরে পরিচালন খরচ অনাদায়ী পাওনা, এই হচ্ছে পরিচালন খরচের একটা কাজ। দালান কোঠার অবচয় এটা যাবে, আসবাবপত্রের অবচয় এটা যাবে পরিচালন ব্যয়ের মধ্যে, আর কিছু যাবে না। ওকে,
এবার দেখো এখানে একটা সমন্বয় ছিল, মজুরি বকেয়া 6,000 টাকা। সো মজুরি কিন্তু প্রত্যক্ষ খরচ, মজুরি কিন্তু পরিচালন ব্যয় যাবে না, মজুরি কোথায় যাবে? বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ে যাবে, তার মানে এটার কাজ কিন্তু এখানে আসবে না। ওকে, আচ্ছা, তো এখানে যেগুলো আমরা দাগ দিলাম সেগুলো আমরা একটা একটা করে লিখি। প্রথমে লিখবো হচ্ছে কি মণিহারি খরচ, এই আর একটা আছে বেতন আছে। সো প্রথমে আমরা লিখবো মণিহারি খরচ 10,000 টাকা। মণিহারি খরচ কত টাকা? 10,000 টাকা। মণিহারি খরচ 2 নাম্বার কলামে লিখব 10,000 টাকা। কেন? সকল পরিচালন ব্যয়গুলোকে একত্রে লিখে তারপরে হচ্ছে সবগুলো যোগফলটা তৃতীয় কলামে লিখব। মণিহারি খরচের পরে অবচয় আছে, বেতন আছে 25,000। বেতন লিখি, বেতন হচ্ছে কত টাকা? 25,000 টাকা। তারপর অনাদায়ী পাওনা, এই যে আমাদের এই 3টা লাইন সুন্দর মতো আমরা লিখব। অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি মাইনাস পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। সো এখানে অনাদায়ী পাওনা ছিল বাট নতুন অনাদায়ী পাওনা ছিল না। তো কত ছিল? 945। আচ্ছা, তো 9 আর 4 13, 13 থেকে 5 বিয়োগ করলে কত হবে? অনাদায়ী পাওনার খরচ হচ্ছে 8,000 টাকা। সো অনাদায়ী পাওনার খরচ হচ্ছে কত টাকা? 8,000 টাকা। তো আমরা এখানে চাইলে লিখতে পারি অনাদায়ী পাওনা খরচ, এই খরচ হচ্ছে 8,000 টাকা। ওকে, তারপরে অনাদায়ী পাওনা গেল। এরপর দালান কোঠা এবং অবচয় ধার্য করতে হবে। বেতন লিখেছি, এখন আমাদের অবচয় লিখবো। অবচয় কি? আসবাবপত্রের অবচয় এবং হচ্ছে দালান কোঠার অবচয়। কত পার্সেন্ট বলেছে? 10%। সো 10% কত? আসবাবপত্র হচ্ছে 2 লক্ষ টাকা। সো 2 লক্ষ টাকার 10% করলে কত হবে? 10% করলে ডান দিক থেকে এক ঘর আগে দশমিক, তাহলে কত হবে? 20,000 টাকা। তাহলে আসবাবপত্র অবচয় হচ্ছে 20,000 টাকা। আসবাবপত্রের অবচয় 20,000 টাকা। এরপর হচ্ছে দালান কোঠার অবচয় কত? দালান কোঠা কত আছে? 2,20,000। এর কত পার্সেন্ট? 10%। 10% মানে কি? ডান দিক থেকে এক ঘর আগে দশমিক। সো কত হবে? 22,000 টাকা। দালান কোঠার অবচয় 22,000 টাকা। তাহলে পরিচালন ব্যয় আমাদের সবগুলো লেখা শেষ। সমন্বয়ে দেখি সমাপনী মজুতপণ্য যাবে না, মজুরি হচ্ছে পরিচালন ব্যয় যাবে না, এটা হচ্ছে প্রত্যক্ষ খরচের মধ্যে যাবে। প্রাপ্য হিসাবের কাজ শেষ, স্থায়ী সম্পত্তির কাজ শেষ। ওকে, পরিচালন ব্যয় লেখা আমার শেষ। সো এখান থেকে পরিচালন ব্যয়গুলো সবগুলো আমরা যোগ করে আউটার কলামে লিখব 35, 42। $85,000 টাকা। 85,000 টাকা। সো আমাদের মোট লাভ থেকে পরিচালন ব্যয় বাদ দিলে 85,000, 1,93,123 মাইনাস 1,08,000
টাকা। এই 1,08,000 টাকাকে আমরা বলবো পরিচালন মুনাফা। মোট লাভ থেকে পরিচালন ব্যয় বাদ দিলে সেটাকে আমরা বলি পরিচালন মুনাফা। এগুলো থেকে কিন্তু এমসিকিউ আসে, পরিচালন মুনাফা। এখন অপরিচালন আয়টা যোগ করব, যোগ অপরিচালন আয় অপরিচালন ব্যয়। অপরিচালন আয় যোগ অপরিচালন ব্যয়টা বিয়োগ করবো। অপরিচালন আয়ের মধ্যে কি ছিল আমাদের? ক নাম্বারে ছিল, দেখো, ক হতে আনিত। ক হতে আনিত। আমরা কতে পেয়েছিলাম কত টাকা? দেখো তো, কতে আমরা পেয়েছিলাম হচ্ছে 15,000 টাকা। সো সেই 15,000 টাকা আমরা এখানে যোগ করব। আর অপরিচালন ব্যয়, অপরিচালন ব্যয় হচ্ছে কি বলতো? ঋণের সুদ। অপরিচালন ব্যয়টা কি ছিল? অপরিচালন ব্যয়টা ছিল ঋণের সুদ। দেখো 10% ব্যাংক ঋণ, এই যে আমরা 10% ব্যাংক ঋণ, 18,000 টাকার 10% হচ্ছে 1800 টাকা, একবার চলতি দেয়া যাবে, আর একবার হচ্ছে ঋণের সুদটা কি? অপরিচালন ব্যয়। সো 1800 টাকা হচ্ছে ঋণের সুদ, অপরিচালন ব্যয়। ঋণের সুদ 1,800 টাকা। 1,08,000 যোগ 15,000 মাইনাস 1800। তাহলে কত হবে? 1,21,200 টাকা। সো 1,21,200 টাকা হচ্ছে আমাদের কি বলতো? 1,21,000 হচ্ছে আমাদের নিট লাভ। সো নিট লাভ বা মুনাফা হচ্ছে কত টাকা? 1,21,200 টাকা। সো এই হচ্ছে আমাদের ক্ষয়ের উত্তর, 1,21,200। সো লাস্ট আমাদের কি করতে হবে? গ নাম্বার, মোট সম্পদের পরিমাণ। সো মোট সম্পদের পরিমাণ মানে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে হবে। সো সম্পূর্ণটা করতে হবে না, শুধু কি করতে হবে? সম্পদ শুধুমাত্র সম্পত্তি যে অংশটা, সম্পদের অংশটা শুধু কি করতে হবে? আংশিক করতে হবে। সো আমরা এখন আমরা কি করব? এখন আমরা হলো আর্থিক অবস্থার বিবরণী আংশিক। আর্থিক অবস্থার বিবরণী মানে কি? আর্থিক অবস্থার বিবরণী হচ্ছে A = L + OA। মনে রাখবা, আর্থিক অবস্থার বিবরণী মানে হিসাব সমীকরণের দিক চোখ রাখবা, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। তাহলে আর্থিক অবস্থার বিবরণী মানে কি? A = L + OA। তাহলে আমাকে শুধু এই প্রশ্নের উত্তরে কি শুধু এ বের করতে বলছে। এ মানে কি? টোটাল অ্যাসেট বা মোট সম্পত্তি। ওকে, টোটাল সম্পত্তিটা বের করতে হবে, আর কিছু না। ওকে, গ নাম্বার, আর্থিক অবস্থার বিবরণী। সো আর্থিক অবস্থার বিবরণী লেখার সময় অবশ্যই কি সতর্ক থাকতে হবে? তারিখ কি লেখা যাবে না, সমাপ্ত বছর লেখা যাবে না। ওকে, আর্থিক অবস্থার বিবরণী করার সময় কি করা যাবে না? সমাপ্ত বছর লেখা যাবে না, শুধু তারিখ লিখতে হবে, 31শে ডিসেম্বর এত। ঠিক আছে, প্রথমে প্রতিষ্ঠানের নাম, আর্থিক অবস্থার বিবরণী, ব্র্যাকেটে আংশিক, শুধু সম্পদ নির্ণয় করতে বলছে, আর এখানে 31শে ডিসেম্বর 2024। সমাপ্ত বছর লেখা যাবে না, কারণ হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী একটি নির্দিষ্ট সময়বিন্দুর জন্য প্রস্তুত করা হয়। বিবরণ টাকা। তাহলে প্রথমে আমরা লিখব হচ্ছে চলতি সম্পদ। কি লিখব? চলতি সম্পদ লিখব। চলতি সম্পদগুলো আমরা প্রথমে লিখব।
মজুত পণ্য, এটা হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য। আচ্ছা, এখানে শুধু মজুত পণ্য বলা আছে, শুধু মজুত পণ্য, যদিও শুধু মজুত পণ্য দ্বারা সমাপনী মজুত পণ্যকে বুঝিয়ে থাকে নর্মালি, বাট এখানে দেখো এখানে সমন্বয়ে বলে দিছে সমাপনী মজুত মাল কত, 25,000 টাকা। আর রেয়া মিলে যে মজুত পণ্য আছে সেটা হচ্ছে শুধু মজুত পণ্য। দেখো মজুত পণ্য দুই রকমের হবে, একটা হচ্ছে মজুত পণ্য, একটা হচ্ছে প্রারম্ভিক মজুত, আর একটা হলো সমাপনী মজুত। সমাপনী মজুতটা হচ্ছে সম্পত্তি, আর প্রারম্ভিক মজুত পণ্য হচ্ছে কি হিসাব, ব্যয় হিসাব। ওকে, সো এখানের যে মজুত পণ্য এটা সাধারণত তারিখ দেওয়া উচিত, আর তারিখ না দিলে এখানে প্রারম্ভিক বলে দেওয়া উচিত। যদি নাও থাকে এই রেওয়া মিলটাকে আমরা চলতি সম্পদ না, এই রেওয়া মিলের যে মজুত পণ্য থাকবে সাধারণত সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে একটি ব্যয় হিসাব, অর্থাৎ এটা হলো প্রারম্ভিক মজুত। কেন, এটারও কারণ আছে, আমরা রেওয়া মিল অধ্যায়গুলো শিখবো যে প্রারম্ভিক মজুত পণ্য যদি ক্রয় থাকে তাহলে এটা প্রারম্ভিক মজুত পণ্য মাস্ট। আর এই মজুত পণ্যটা সমাপনী হতো যদি অঙ্কের মধ্যে বিকৃত পণ্যের ব্যয় থাকতো। যদি রেয়া মিলে বিকৃত পণ্যের ব্যয় থাকতো তাহলে এই মজুত পণ্যটাকে আমরা সমাপনী ধরতে পারতাম। সো এখানে বিকৃত পণ্যের ব্যয় নাই, দ্যাটস ওয়াই এই মজুত পণ্যকে সমাপনী কখনোই ধরা যাবে না। সো ক্রয় থাকলে এটাকে প্রারম্ভিক মজুত পণ্য ধরতে হবে। সো এটা রেয়া মিল ক্লাসে আরও ভালোভাবে বলবো। ওকে, সো ক্রয় থাকলে এটা তো ক্রয় থাকলে মজুত পণ্য হচ্ছে কি হিসাব বলো, এটা হচ্ছে ব্যয় হিসাব। সো এটা চলতি সম্পত্তি নয়। ওকে, মজুত পণ্য রিলেটেড কথা গেল। এরপরে আমাদের সম্পত্তিগুলো কি কি আছে, ক্রয় বিক্রয় অন্তিম মূলধন, উত্তোলন, মনিহারি খরচ, হাতে নগদ। সো এই হচ্ছে আমাদের হাতে নগদ আছে। কোন কালার রেড নেই। সো হাতে নগদ হচ্ছে একটি চলতি সম্পদ, প্রাপ্য হিসাবকে একটি চলতি সম্পদ। আচ্ছা, তারপরে হচ্ছে আসবাবপত্র আমাদের সম্পদ, তো একটা একটা করে আমরা লিখি। আর চলতি সম্পদ কি আছে, এই যে দেখো 10% বিনিয়োগ, এর মধ্যে যে আয়টা অপরিচালন আয়, এটাও কি বলতো চলতি সম্পদ। অপরিচালন আয় এটাও কি, বিনিয়োগের সুদ যেটা, সেই বিনিয়োগের সুদটা হচ্ছে এই আয়টা যে বকেয়া থাকবে সেই বকেয়াটা হচ্ছে চলতি সম্পদ। সো এই একটা। এরপরে হচ্ছে দালান কোঠা যাবে না, ব্যাংক ঋণ যাবে না, এটা হচ্ছে চলতি দায়ের মধ্যে। ঋণের সুদটা কোথায় যাবে, দায়ের মধ্যে। সো আমাদের দায়ের দরকার নেই, এটা বাদ। ব্যাংক জমা, সো এই ব্যাংক জমা কি একটি চলতি সম্পদ। ওকে, সো আমাদের চলতি সম্পদগুলো আমরা লিখি। হাতে নগদ 25,000, প্রাপ্য হিসাব 80,000। হাতে নগদ 25,000, হাতে নগদ কত টাকা, 25,000 টাকা হাতে নগদ। এরপরে প্রাপ্য হিসাব। সো প্রাপ্য হিসাবের সাথে কিন্তু দাগ আছে, দেখো প্রাপ্য হিসাবে দাগ থাকলে কি করতে হবে, 1 নম্বর কলামে লিখতে হবে। এই যে প্রাপ্য হিসাবের সাথে কি ছিল, দাগ ছিল, 80,000 টাকা। আর নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি কত ছিল, 4,000 টাকা। মনে রাখবা, পুরাতন অনাদায়ী পাওনা কখনো দিনাদার থেকে বাদ যাবে না, পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি কখনো দিনাদার থেকে বাদ যাবে না। সো দিনাদার থেকে বাদ যাবে সবসময় নতুন অনাদায়ী পাওনা এবং নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। সো প্রাপ্য হিসাবে 80,000 এবং সেখান থেকে অনাদায়ী পাওনা সঞ্চিতি 4,000 টাকা বাদ দিতে হবে। তাহলে দাগ থাকলে 1 নাম্বার কলামে, এই যে 1 নাম্বার কলামে কেন লিখলাম, দাগ ছিল, এটার সাথে যোগ বিয়োগ করতে হবে। মাইনাস নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি কত টাকা, 4,000 টাকা। তাহলে 4,000 টাকা বিয়োগ করলে কত হবে, 76,000 টাকা। তো হাতে নগদ প্রাপ্য হিসাব। এরপর অনাদায়ী বিনিয়োগের সুদ, অনাদায়ী বিনিয়োগের সুদ, অনাদায়ী বিনিয়োগের সুদ কত টাকা, 5,000 টাকা। অনাদায়ী বিনিয়োগের সুদ, অনাদায়ী বিনিয়োগের সুদ কত টাকা, 5,000 টাকা। বেতন, অনাদায়ী পাওনা সঞ্চিতি, দালান কোঠা, 10% ব্যাংক ঋণ, ব্যাংক জমা। এই আমাদের ব্যাংক জমা কত টাকা, 26,000 টাকা। ব্যাংক জমা হচ্ছে, ব্যাংক জমা 26,000 টাকা।
সো চলতি সম্পত্তি শেষ, এখন হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ। দীর্ঘমেয়াদী বিনিয়োগ। আচ্ছা, আমাদের একটা সমন্বয় দেখো, সমাপনী মজুদ ছিল। সমাপনী মজুদ কি একটি চলতি সম্পত্তি না? সো এটাও আমরা লিখে ফেলি। চলতি সম্পদ কত টাকা? সমাপনী মজুদ 25,000 টাকা। সমাপনী মজুদ হচ্ছে, এখানে লিখবো সমাপনী মজুদ 25,000 টাকা। ওকে, দীর্ঘমেয়াদী বিনিয়োগ কত ছিল? 50,000 টাকা, রাইট? 10% বিনিয়োগ 50,000। 10% বিনিয়োগ, 10% বিনিয়োগ কত টাকা? এটা আমরা সরাসরি তৃতীয় কলামে লিখবো, কারণ এই আইটেমের মধ্যে আর কিছু নাই। এরপরে আমরা হচ্ছে লিখব স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ। সো স্থায়ী সম্পদের মধ্যে কি আছে? আসবাবপত্র আছে। আসবাবপত্রের সাথে দাগ আছে। দাগ থাকলে কি করতে হবে? বিয়োগ করতে হবে। এরপরে কি আছে? দালান কোঠা। দালান কোঠা। দালান কোঠার সাথে দাগ আছে, সো বিয়োগ করতে হবে। সো দেখি আসবাবপত্র কত? আসবাবপত্র হচ্ছে 2 লক্ষ টাকা, আর 10% অপচয়। আসবাবপত্র 2 লক্ষ, দালান কোঠা 2,20,000। দাগ আছে, তাই হচ্ছে আমরা 1 নাম্বার কলামে লিখলাম। দাগ আছে কিনা একটু দেখো, এই যে আমি কি দাগ আছে কিনা দেখো, এই যে দাগ আছে, এই যে দাগ ছিল, তো দাগ ছিল দেখে আমরা 1 নাম্বার কলামে লিখলাম। ওকে, সো আসবাবপত্র 20,000 এবং এটার হচ্ছে 10%, মানে 20,000 টাকা অবচয় ছিল। অবচয়টা কি করতে হবে? বিয়োগ করতে হবে। তো মাইনাস বার্ষিক অবচয় এত, তাহলে কত হবে? 1,80,000 টাকা। সো দালান কোঠা, এটা থেকেও কী করতে হবে? অবচয় বিয়োগ করতে হবে। 10% কত? 10% এখানে ছিল 22,000 টাকা। 22,000 টাকা অবচয় ছিল। তো 20,000 বাদ দিলে 2 লাখ, 2 লাখ থেকে 2,000 বাদ দিলে 1,98,000। তো আমাদের স্থায়ী সম্পত্তির মধ্যে কি ছিল? দালান কোঠা ছিল, আর আসবাবপত্র ছিল, আর দীর্ঘমেয়াদী বিনিয়োগ ছিল। সো এই হচ্ছে আমাদের সব কিছু। আমরা একটু চেক করি। মজুত পণ্য ব্যয়, ক্রয় বিক্রয়, আন্তঃকরণ, মূলধন উত্তোলন, মালিকানা সত্ত্ব, ব্যয়, হাতে নগদ, চলতি সম্পত্তি লিখেছি, প্রাপ্য হিসাব, চলতি সম্পত্তি লিখেছি, আসবাবপত্র, স্থায়ী সম্পত্তি লিখেছি, 10% বিনিয়োগ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ লিখেছি, বেতন এটা তো আসবে না এখানে, অনাদায়ী পাওনা সঞ্চিতি, দালান কোঠা, স্থায়ী সম্পত্তি লিখেছি, 10% ব্যাংক ঋণ আছে, দীর্ঘমেয়াদী দায়। সো আমাদের দায় নির্ণয় করতে বলে নাই। ব্যাংক জমা, চলতি সম্পত্তি হ্যাঁ আমরা লিখেছি, উপবার হচ্ছে আয়। সো আয় আমাদের আয় লাগ যাবে আয় বিবরণীতে। ওকে, এরপর সমন্বয় কি বলছে? সমাপনী মজুত পণ্য 25,000 টাকা। এটি একটি কী হিসাব? চলতি সম্পত্তি, হ্যাঁ আমরা লিখেছি। মজুরি বকেয়া মজুরি হচ্ছে একটি দায় হিসাব। কেমন দায়? চলতি দায়। সো দায় আমাদের নির্ণয় করতে বলেন, এটা বাদ। প্রাপ্য হিসাব থেকে আমরা অনাদায়ী দেনা সঞ্চিতি বিয়োগ করেছি। স্থায়ী সম্পত্তির উপর 10% অবচয়, হ্যাঁ অবচয়গুলো আমরা বিয়োগ করেছি। ওকে, সো আমাদের এখন ক্যালকুলেশন করব। তো দেখো আমাদের চলতি সম্পত্তিগুলো যোগ করে আমরা লিখি। টোটাল চলতি সম্পত্তি কত? 25, 30, 25, 25, 50, 50, আচ্ছা একটু 50, 81, 1,57,000 টাকা। 1,57,000 টাকা। সো এটা হচ্ছে চলতি সম্পদ, এটা হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ। আর স্থায়ী সম্পত্তির যোগফল কত সেটা আমরা লিখব। এই দুটো যোগফল হচ্ছে স্থায়ী সম্পত্তি। সো 1,80,000 যোগ 1,98,000, 3,78,000 টাকা। 3,78,000 টাকা।
সো 1 2 3 তিনটা উপাদান আমরা যোগ করব, তিনটা যোগ করলে টোটাল মোট সম্পত্তি পাওয়া যাবে। $5,85,000 টাকা, 5,85,000। সো 5,85,000 হচ্ছে মোট সম্পদ, মোট সম্পদ। সো মোট সম্পদ 5,85,000। সো আমাদের উত্তর কত আছে দেখি, হ্যাঁ উত্তর আছে 5,85,000। ধন্যবাদ সবাইকে। যদি আমার ক্লাসটি মনোযোগ সহকারে তোমরা করো, যদি তোমরা উপকৃত হও, এতেই আমি ধন্য, এটাই আমার প্রাপ্তি। যদি একজন ছাত্রছাত্রীরও এই ক্লাসটি কারো উপকারে আসে, কেউ যদি শিখতে পারে, কোনো স্টুডেন্ট, এবং আমি যে কষ্ট করে ক্লাসগুলো নিচ্ছি তোমাদের জন্য, সো এর মধ্যে যদি একটা শিক্ষার্থী তিনি যদি একটি ভালো রেজাল্ট করতে পারে, মধ্যে তার ভালো রেজাল্টের মধ্যে যদি আমার অবদান থাকে, এটাই হচ্ছে আমার দিন শেষে প্রাপ্তি। সো আমার একটি বিনীত অনুরোধ থাকবে, যদি ক্লাসগুলো করে তুমি উপকৃত হও, তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই ক্লাসটি শেয়ার করবে। তোমাদের কোনো গ্রুপ থাকলে সেই গ্রুপের লিঙ্কটা দিয়ে দিবে। সো এতটুকুই আমার চাওয়া। তো সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার জন্য দোয়া করবে। ইনশাআল্লাহ আমি তোমাদের যেন ধারাবাহিকভাবে সম্পূর্ণ কোর্সটা কমপ্লিট করে দিতে পারি। ঠিক আছে, আবারও ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।